ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ইতিহাসের উপরে একটা ক্লাস তৈরি করব। তো ইতিহাস যেহেতু আমার সাবজেক্ট, সেহেতু আমি একটু ভালোভাবে শুরু করতে চাই। যারা ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানে না অথবা ইতিহাস পড়তে ভয় পায়, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স থেকে ইতিহাসে আসে, তারা অনেকে ইতিহাসটাকে একটু জানতে বা বুঝতে ভয় পেয়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি একটু ইতিহাসের প্রাথমিক যে একটা ক্লাস শুরু করছি। তো প্রথমেই আমরা যে আজকে আলোচ্য বিষয়গুলো আলোচনা করব সেগুলো লিখে রেখেছি। ইতিহাসের সংজ্ঞা, অর্থাৎ ইতিহাস হলো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখে থাকে, সেটা ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো একজন ঐতিহাসিক যদি এটা বলে আর একজন ঐতিহাসিক ওটা বলে, সমস্ত ঐতিহাসিকের মতামতের উপর ডিপেন্ড করে শেষ পর্যন্ত আমরা একটা ইতিহাসকে পেয়ে থাকি বা গ্রহণ করি, ঐতিহাসিকরা গ্রহণ করে। তো ইতিহাসের সংজ্ঞা শর্ট কথায় বলতে গেলে বলা যায় যে মানব সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের কাহিনী হলো ইতিহাস। তাহলে ইতিহাসের সংজ্ঞাটা আমরা পেলাম। এবার প্রশ্ন হলো যে ইতিহাস আমি পড়বো কেন? অনেক ছাত্রের মনে এই প্রশ্নটা চলেই আসে বারবার, ইতিহাস কেন আমি পড়বো, আমার ইতিহাস পড়তে ভালো লাগে না। ইতিহাস মানে রাজরাজারা কি করে গেছে, মানে কোন সম্রাট কি করে গেছে, তার ইতিহাস জেনে আমার কি লাভ আছে? তো দেখুন, ইতিহাস মানে কিন্তু অতীতের শুধু কাহিনী নয়। ইতিহাস মানে যে বিষয়টাকে আমরা পড়লে অতীতকে বুঝতে পারি, বর্তমানকে মানে জানতে পারি এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি, সেটাই হলো ইতিহাস। উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে গতকাল আপনি প্রচন্ড খাবার খেয়েছিলেন, তার কারণে আপনার শরীর খারাপ করছিল। আজকে আপনি সেইটা খাবেন না এবং ভবিষ্যতেও সেই রকম কাজ থেকে বিরত থাকবেন। তাহলে ইতিহাসটা কেবলমাত্র অতীতকে জানতে সাহায্য করে না, বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা লাভ করতে সাহায্য করে ইতিহাস। তো ইতিহাস প্রত্যেকটা স্টুডেন্টের পড়া উচিত। যখন আমরা কোনো কিছু পড়তে যাব, সমস্ত কিছুর মধ্যে ইতিহাসকে আমরা পেয়ে থাকব। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলেও সেখানে আমাদের স্বাধীনতার ইতিহাস, কিভাবে পল সায়েন্স তৈরি হলো, পলিটিক্যাল সায়েন্স, তার ব্যাকগ্রাউন্ড কি, রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, সেগুলো সবই ইতিহাসের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে পড়তে গেলেও সে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তো ইতিহাস আমরা তাহলে পড়তে গিয়ে পড়বো কি কারণে? মানে অতীতকে জানবো, বর্তমানকে বুঝবো এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা লাভ করব। ইতিহাসের নায়ক কাকে বলে? এই প্রশ্নটা অনেকেই বিব্রত করে থাকে, সকলেই উত্তর দিয়ে থাকে হেরোডোটাস, কিন্তু অনেকেই ইতিহাসের নায়ক আর ইতিহাসের জনকের মধ্যে মিলিয়ে ফেলে। ইতিহাসের নায়ক বলতে মানুষকে বোঝায়, কারণ মানুষ ছাড়া ইতিহাস রচনা হতে পারে না। আমরা জানি যে সৌরজগতের যে পৃথিবী একটি গ্রহ, সেটা আয়তনে তোমার পঞ্চম, অবস্থানে তৃতীয়, এবং এমন একটা অবস্থানে আছে পৃথিবী যেখানে জল এবং অক্সিজেন অর্থাৎ বায়ুমণ্ডলে উপস্থিত থাকার জন্য প্রাণের সঞ্চার হয়েছে। তাহলে ইতিহাস সেই প্রাণের সঞ্চার হয়েছে কিভাবে? আস্তে আস্তে পৃথিবীর সৃষ্টি হলো, পৃথিবীর সৃষ্টি হয়ে আস্তে আস্তে পৃথিবী তার উষ্ণতা হ্রাস হয়ে কিভাবে আস্তে আস্তে শীতল পর্যায়ে এলো, কিভাবে মহাসাগর মহাদেশের সৃষ্টি হলো, কিভাবে মানুষের সৃষ্টি হলো, সেইগুলো জানতে গেলে আমাদেরকে ইতিহাস পড়তে হবে। তো ইতিহাস কিন্তু মানুষকে নিয়ে, তাই ইতিহাসের নায়ক হলো মানুষ। তাহলে প্রথম যে মানুষ সৃষ্টি হয়েছিল, আমরা ঐতিহাসিকেরা বিবর্তনের মাধ্যমে বলে থাকে যে আফ্রিকা মহাদেশে প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল, এটা তোমরা জানো। তো মানুষের যখন সৃষ্টি হয়েছিল, সেই যুগে মানুষ কিরকম ভাবে ছিল, সেই ইতিহাসগুলো আমরা জানবো। তো ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের আধুনিক ইতিহাসের জনক বা ইতিহাসের যে জনক আমরা পেয়ে থাকি, সাধারণত হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে, কারণ তিনি তার গ্রন্থ হিস্টোরিকাতে ইতিহাস সম্পর্কে প্রথম আলোচনা করেছেন এবং ইতিহাস সম্পর্কে প্রথম মানে আলোচনা করে ইতিহাস সম্পর্কে ধারণা দিয়েছেন, তাই তাকে ইতিহাসের জনক বলা হয়। এইবার কোশ্চেনটা হলো প্রাগৈতিহাসিক যুগ। তাহলে ইতিহাসের যুগকে সাধারণভাবে ঐতিহাসিকেরা তিনটে ভাগে ভাগ করে থাকে। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, একটা হলো আধুনিক যুগ। যদিও এটা বিজ্ঞানসম্মত নয় বা কোনো যুগকে কোনো যুগের মধ্যে এই সময়ের মধ্যে বেঁধে দেওয়া সম্ভব নয়, তবু আলোচনার সুবিধার্থে এই তিনটে যুগে ভাগ করে নেওয়া হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। সেটা আমরা ইউরোপের ইতিহাসেও দেখে থাকি, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে বা ইন্ডিয়ান মানে ইতিহাসেও দেখে থাকবো। তো প্রাগৈতিহাসিক তাহলে যুগটা কি? প্রাগৈতিহাসিক যুগ হলো যেই যুগের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, মানুষের ব্যবহার করা দ্রব্যাদি, বস্ত্রাদি, অস্ত্রাদি এইগুলোর উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয়, সেই প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। মানে প্রাক ঐতিহাসিক যুগ, মানে ঐতিহাসিক যুগের আগের যুগটা।
তো এই যুগে আমরা কি দেখতে পাই যে মানুষ আফ্রিকা মহাদেশে একটু আগে বললাম সৃষ্টি হলো। মানুষ প্রথমে কিরকম ছিল সেই জায়গা থেকে আজকের এই যে হোমো স্যাপিয়েন্স এসছে, অর্থাৎ সেই জায়গা থেকে অতিক্রম করে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আজকে এই জায়গাতে এসছে, আধুনিক যুগে এসছে। তো সেই মানুষ কিন্তু গাছে বসবাস করতো। সেই সময় মানুষকে বলা হতো রামাপিথিস্কাস এবং মহিলাদেরকে বলা হতো সিবিপিথিস্কাস। তারা মানে যুবথুবু হয়ে হাঁটতো, আস্তে আস্তে তারা একটু খাড়া হয়ে হাঁটতে শিখলো, হাতগুলো মানে হাঁটুর নিচে ঝোলা থাকতো। এগুলো আমরা সকলেই পড়েছি, সকলে ছোটবেলায় তো পড়েছি, হয়তো কেউ মনে রেখেছে, কেউ ভুলে গেছে। তো সেই মানুষগুলো ধীরে ধীরে তার বুদ্ধি আর শ্রমকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ইউটিলাইজড করতে লাগলো এবং বিশ্বের সবচেয়ে পিছনে এসছে মানুষ। আজ থেকে 36,000 খ্রিস্টপূর্বাব্দে আধুনিক যে হোমো স্যাপিয়েন্স মানুষের সৃষ্টি হয়েছে, কিন্তু মোটামুটি যখন পৃথিবীর সৃষ্টি হয় কয়েক লক্ষ বছর আগে, তখন মানুষ কিন্তু আদিম যুগে বনের মধ্যে থাকতো, কুকুর ছাগলের মতো, একটা বন্য প্রাণীর মতো। সেই জায়গাতে মানুষ কি করতো, মানে সমুদ্র থেকে বা নদী থেকে ধরে মাছ খেত, জল খেত, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, তাদের পোশাক পরিচ্ছদ ছিল না। সেই মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে মানুষ মানে আস্তে আস্তে পৃথিবীতে একটা ডোমিনিয়ন পজিশন অর্থাৎ আধিপত্য বিস্তার করেছে। তাহলে ইতিহাসের মানে আমরা যে প্রাগৈতিহাসিক যুগ, এই প্রাগৈতিহাসিক যুগটাকে মোটামুটি ভাবে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, একটা হলো মধ্য প্রস্তর যুগ, একটা হলো নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগটা কি? প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরকে যেরকম ভাবে পেয়েছে, প্রস্তর কথার অর্থ হলো পাথর, তো পাথরকে যেরকম ভাবে পেয়েছে সেরকম ভাবে মানুষ সেটাকে ইউজ করেছে। মানুষ ওটার কোনো শেপ দিতে শিখেনি, সেই জিনিসটাকে ব্যবহার করেছে। তো প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিন্তু মানে শিকার করেছে, কাঁচা পশুর মাংস খেয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ মধ্য প্রস্তর যুগে যখন এলো, তখন মধ্য প্রস্তর যুগে মানুষ পাথরগুলোকে একটা কেটে শেপ দিতে পারলো, শেপ বা আকৃতি দিতে পারলো, এবং সেইখানে আকৃতি দেওয়ার পর সেখানে বর্ষা বা বল্লমের বিভিন্ন রকম শেপ দিল। সেই বর্ষির শেপ, নানা রকম শেপ দেওয়ার পর এই মধ্যযুগে মানুষ কিন্তু পশুকে পোষ মানাতে শিখে গেছে। পোষ মানাতে শিখে গেছে কিভাবে? বনের পশুকে যখন বাড়িতে ধরে এনেছে, তখন দেখেছে বনের পশু বাড়িতে 2-4 দিন থেকে যাওয়ার পর আর বাড়ি থেকে যেতে চাইছে না। ওর দেখা দেখে আরো পশু বাড়িতে চলে আসছে। এর ফলে কি হয়েছে, একসাথে আরো অনেকগুলো পশু অনেক বসে বসেই বাড়িতে পাচ্ছে, এবং একটা পশু থেকে আরেকটা পশুর জন্ম যখন হচ্ছে, নতুন পশু লাভ করছে। এই পশু চড়াতে গিয়ে মানুষ ঘাসের একরকম ঘাসের সন্ধান পেল। সেই ঘাসের দেখলো যখন মাটিতে বীজ পড়ে গিয়ে তার থেকে গাছ সৃষ্টি হয়, তখন সেখান থেকে মানুষ চাষবাস কথাটা শিখলো। মধ্যযুগের শেষের দিকে চাষবাস শিখেছিল, কিন্তু বেশিরভাগ বইয়ে নব্যপ্রস্তর যুগকে মেনশন করা হয়ে থাকে। এই নব্যপ্রস্তর যুগটা হলো মানে মোটামুটি ভাবে মানুষ অনেকটা উন্নত হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন প্রস্তর যুগে যে অস্ত্র মানে সেট দিতে শিখেনি, মধ্য প্রস্তর যুগে সেট দিতে শিখেছে, এবং নব্য প্রস্তর যুগে সেই অস্ত্রগুলোতে মানে বিভিন্ন ধরনের বাট, যেটা তোমার হাতির দাঁত দিয়ে অথবা পশুর হাড় দিয়ে অথবা কোনো গাছের ডাল দিয়ে বাঁট দিয়ে ব্যবহার করতে শিখেছে, এবং বড়শি তৈরি করতে শিখেছে, সুচ তৈরি করতে শিখেছে। অস্ত্রগুলো অনেক উন্নত মানের অস্ত্র হয়ে গেছে, অনেক মিউজিয়ামে এরকম অস্ত্র আমরা পেয়ে থাকবো। তো প্রাগ ঐতিহ্য মানে আমার নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগ কথাটা প্রথম ব্যবহার করে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইউপিএসসিতে অনেকবার এসেছে। লুব্বক, হ্যাঁ, লুব্বক বলে একজন মানে ঐতিহাসিক নব্যপ্রস্তর যুগ কথাটা প্রথম ব্যবহার করে। তো এই প্রস্তর যুগটা মানে শেষে মানুষ পাথরকে ব্যবহার করতে করতে এক ধরনের সবুজ পাথর পেল, যেটা দেখলো মানুষ ভাঙতে গিয়ে ভাঙছে না, বরং চ্যাপটা হয়ে বড় হয়ে যাচ্ছে, এবং তার টুকরো 2-4টে টুকরো যখন মানে তোমার আগুনে গিয়ে ছিটকে পড়ছে, সেটা লাল রঙের সৃষ্টি হয়েছে। নব্যপ্রস্তর যুগের মানুষ কিন্তু তখন মানে যে ব্যবহার করা যে দেখলো এটা একটা পাথর নয়, এটা একটা ধাতু, এবং মানুষের ব্যবহার করা প্রথম ধাতু হলো তামা। এটা অনেক প্রশ্নতে এসেছে, অনেক পরীক্ষাতে আমি দেখেছি এই কোশ্চেনটা এসে থাকে যে মানুষের ব্যবহৃত প্রথম মানে ধাতুর নাম কি? তামা। তামা প্রথম দেশে ব্যবহার করে সুমার দেশের মানুষেরা, মেসোপটেমিয়ার মানুষেরা প্রথম তামার ব্যবহার করে। এবং মানুষ নব্যপ্রস্তর যুগে মানুষ চাকার আবিষ্কার শিখেছে, নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজ শিখেছে, নব্যপ্রস্তর যুগে মানুষ আগুনের ব্যবহার শিখেছে। নব্যপ্রস্তর যুগ একটা ক্ষেত্রে বিপ্লব বলতে পারো, আমূল পরিবর্তন ঘটে গেছে মানুষের। মানুষ পশুর চামড়া দিয়ে তার মানে বদন বা শরীরকে ঢাকতে শিখেছে, এবং আস্তে আস্তে মানুষ তাকে অনেকটা উন্নত পর্যায়ে চলে এসেছে। এই সময় মানুষ পোড়া মাংস খেতে শিখেছে, রান্না বান্নার যে প্রসেসটা আস্তে আস্তে আসছে। এই সময় মানুষ কৃষিকাজ শিখে গেছে, মানুষ ভেলা বানিয়ে নৌকা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। মানুষের ব্যবহার করা প্রথম যান হলো ভেলা। তো মানুষের প্রথম যে পোষ মানিয়েছিল পশুগুলোকে, এগুলো খুব কমন কোশ্চেন, এগুলো পরীক্ষা আসে না, তবু মানুষের মনে রাখা উচিত। প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, এবং সর্বশেষ পোষ মানিয়েছিল ঘোড়া।
তো এখান থেকে আমরা প্রস্তর যুগটা, আমরা তাম্র প্রস্তর যুগ পেলাম। এবার এই যে তামার যুগটা আমি বললাম, তামার যুগ আবিষ্কার হলো, এটা একটা ধাতু, এটা পাথর নয়। তামার আর পাথরের যুগটাকে মিলিয়ে একসাথে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। এই তাম্রপ্রস্তর যুগে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তৈরি করতে শিখে গেছে, তামার টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে শিখে গেছে, ধাতু অস্ত্রগুলো আরো উন্নত হয়েছে এবং মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়ে গেছে নব্যপ্রস্তর যুগে। এবং তাম্রপ্রস্তর যুগে তারা আস্তে আস্তে নগরের সৃষ্টি করেছে। এবং এই তাম্রপ্রস্তর যুগে আমরা দেখতে পাই, তাম্রপ্রস্তর যুগের একটু আগে মেহেরগড় সভ্যতা আমরা দেখতে পাই, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা, যেটা বিসিএস প্রায় দিয়ে থাকে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এবং এটা একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, যেটা বালুচিস্তানে বোলান নদীর তীরে অবস্থিত। এবং এই মেহেরগড় সভ্যতা কিন্তু আবিষ্কার করেছে তোমার কে, জাফাসুয়া জারেজ এবং রিচার্ড এইচ মেকাডো। তো এই তোমার এটা কত সালে, 1974 সালে এটা আবিষ্কার করেছে তোমার রিচার্ড এইচ মিডো এবং তোমার জাফাসুয়া জারেজ, ফরাসি দুজনই। এবং এরা আবিষ্কার করার পর মেহেরগড় সভ্যতা আমরা জেনেছি এটা কত সালে, 1974 সালে। অর্থাৎ এটা কিন্তু অনেক পরে আমরা জেনেছি। তো মানে আমরা সিন্ধু সভ্যতার কথা তার আগেই জেনে গেছি। সিন্ধু সভ্যতা 1922-এর আগে বিভিন্ন ঐতিহাসিকেরা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হিসাবে বৈদিক সভ্যতাকে স্বীকৃতি দিত। তারা বলতো তার আগে ভারতবর্ষের কোনো সভ্যতা নাই। কিন্তু 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি যখন তোমার হরপ্পা নামক স্থানে খনন কার্য চালাতে গিয়ে একটা মানে কিছু ভগ্নাবশেষ আবিষ্কার করলো, তখন ভারতবর্ষের সভ্যতা এক লাফে একদম 5000 বছর পিছিয়ে গেল। এবং সেইখানে তখন আমাদের মানে জন মার্শালের নেতৃত্বে এমএস ম্যাকেন, উনিগোপাল মজুমদার, দয়ারাম সাহানি, আর.এস. বিস, বহু মানে তোমার প্রত্নতত্ত্ববিদ, তারা কি করে, তারা সেখানে খনন কার্য চালাতে শুরু করে এবং প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ত্রিভুজাকারে ভারতবর্ষ, যেটা পাকিস্তানে বেশিরভাগটাই সিন্ধু সভ্যতার মানে পড়েছে, সিন্ধু সভ্যতা নদীর তীরে, সেখানে সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। তো এটা জন মার্শাল সিন্ধু সভ্যতার নাম দেন এই জায়গাটা। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি এখানে বলে দিই, লোহার যুগ, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোহা সর্বপ্রথম ব্যবহার করেছিল পৃথিবীর কোন দেশের মানুষ? পশ্চিম এশিয়ার আর্মেনিয়ান পর্বতমালার হিটাইট নামে মানুষেরা প্রথম লোহার আবিষ্কার করেছিল। কিন্তু আমরা যে সিন্ধু সভ্যতা অব্দি বললাম, এখানে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এখানে লোহার ব্যবহার আমরা পাবো না। বৈদিক যুগ থেকে আমরা লোহার ব্যবহার পাবো। তো এখানে আমরা মেহেরগড় সভ্যতা আবিষ্কার করলাম, এখান থেকে আমরা মোটামুটি আবিষ্কার করলাম কিছু ভারতবর্ষের প্লেস, যে প্লেস গুলো পরীক্ষাতে বারবার দিয়ে থাকে, যেরকম অত্তঞ্জি খেরা আমাদের উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত, যেখানে তোমার গ্রাম কেন্দ্রিক সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বুরজহাম, যেটাকে বুরজহাম কথার অর্থ হলো জন্মস্থান, যেটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এবং তোমার ভীমবেটকা গুহা, যেটা 1957 খ্রিস্টাব্দে মানে তোমার VS ওয়াঙ্কার আবিষ্কার করে। এটা একটা চিত্রলিপির এখানে পাওয়া যায়, যেটা প্রায় 6000 বছর আগের মানে চিত্রলিপি এখান থেকে আমরা পেয়ে থাকি। তাছাড়াও আরো কিছু জায়গা আছে, চক্র নিমার, যেটা বিহারে অবস্থিত, যেখানে পৃথিবীর প্রথম বাসনপত্র পাওয়া গেছে। এবং তোমার এখানে হলো আতিরাম পত্তম, যেটা বুসপুরি আবিষ্কার করে 1863-তে। এইখানে তোমার কি পাওয়া গেছে, হাত কুঠার পাওয়া গেছে, মানুষের ব্যবহার করা হাত কুঠারের নিদর্শন আমরা পেয়ে থাকি। তো সিন্ধু সভ্যতা ঢুকবার আগে আমরা মানে সিন্ধু সভ্যতাটাকে জাস্ট আজকে ইন্ট্রোডাকশন দিয়ে রাখবো। আমরা আগামী ভিডিওতে এটাকে নিয়ে বড় আলোচনা করব। তো সিন্ধু সভ্যতা আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর থেকে উত্তরপ্রদেশের আলমগীর এবং মানে একদম দক্ষিণে দিমাবাদ, মহারাষ্ট্র যেখানে পড়ছে, এই দিমাবাদ পর্যন্ত ভারতবর্ষে আজকে আমরা এইটুকু জায়গা পেয়ে থাকি। আর বেশিরভাগটাই পাকিস্তান, আফগানিস্তান এবং মেসোপটেমিয়ার প্রায় বাউন্ডারি অব্দি এই সিন্ধু সভ্যতা ত্রিভুজাকারে প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, কোনো বইয়ে 1400, কোনো বইয়ে যাই হোক 250, বর্তমান বইগুলো 1400 কেন্দ্র দিয়ে 1400 কেন্দ্র নিয়ে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছে, যার 90% বললে ভুল হয়, প্রায় মানে 95%ই পাকিস্তান, আফগানিস্তান এগুলোতে অবস্থিত। ভারতবর্ষের মধ্যে কিছুটা বেশি ডিভাইডেড পাকিস্তান যখন হয়, তখন এটাতে পাকিস্তানের মধ্যে পড়ে গেছে সিন্ধু সভ্যতার বেশিরভাগ জায়গাটা। তো সিন্ধু নদীটা যেটা শুরু হয়েছে আমাদের মানে এখান থেকে, সিন্ধু নদীটা আমাদের ভারতবর্ষের প্রধান নদী ছিল স্বাধীনতার পূর্বে, কিন্তু আজকে পাকিস্তানের প্রধান নদী হয়ে গেছে। সিন্ধু নদীটা আরব সাগরে পড়েছে। এই সিন্ধু নদকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যেই সভ্যতাকে
সিন্ধু সভ্যতা বলা হয়, কিন্তু পরবর্তীকালে এই সভ্যতার নাম বদল করে সিন্ধু সভ্যতার জায়গায় হরপ্পা সভ্যতা রাখা হয়েছে। কারণ ঐতিহাসিক নিয়ম অনুসারে যে সভ্যতা প্রথম খনন কার্যের ফলে পাওয়া যায় এবং যে সভ্যতায় যে নিদর্শন পাওয়া যায় অন্যান্য সকল সভ্যতায় পাওয়া যায়, সেই সভ্যতার সেই প্লেসের নাম অনুসারে সেই সভ্যতার নাম হয় সব মানে দেওয়া হয়। তো সেইখানে হরপ্পা সভ্যতার নাম, হরপ্পা হলো সবচেয়ে প্রথম প্রাপ্ত একটা নিদর্শন কেন্দ্র সিন্ধু সভ্যতার, এবং এখানে যে নিদর্শন পাওয়া গেছে অন্যান্য জায়গায় সকল জায়গাতে একই নিদর্শন পাওয়া যাওয়ায় হরপ্পা সভ্যতাকে তোমার মানে পরবর্তীকালে সিন্ধু সভ্যতার নাম পরিবর্তন করে হরপ্পা সভ্যতা রেখেছে। তো এখানে হরপ্পা সভ্যতা প্রচুর প্লেস রয়েছে, যে প্লেসগুলো আমি একটা একটা করে আলোচনা করব। প্লেসগুলোর বৈশিষ্ট্য কি, হরপ্পা সভ্যতা কিভাবে সৃষ্টি হলো, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হলো, সেই জায়গাগুলো একটু তোমরা শুনতে থাকো। তা আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতা মানে 13 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ত্রিভুজাকারে ভারতবর্ষে মানে নিয়ে পাকিস্তান নিয়ে আফগানিস্তান নিয়ে এখানে অবস্থিত। সিন্ধু নদীর তীরে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এখানকার তোমার মানে ইন্দুস, যেখান থেকে ইন্ডিয়া কথাটা মানে আমাদের হেরোডোটাস ইউজ করেছে, ওনারা এই হিন্দু উচ্চারণটা করতে পারতো না। ইন্দুস থেকে মানে ইন্ডিয়া শব্দটা এসছে। তো সেইখান থেকে আমরা ইন্ডিয়া যেটা দেখছি আজকে আর পাকিস্তানে দেখছি। এখানে সিন্ধু সভ্যতার জায়গাগুলো কি কি, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, রাখিগাই, কালীবঙ্গান, চানদারো, বনওয়ালি, রংপুর, তারপর সুরকোটাটা, তারপর রোপার, আলমগীরপুর, ধোলাবিরা, কাজিন্দার, এরকম প্রচুর একাধিক কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেরকম তোমার হরপ্পা হলো তোমার রাভি নদীর তীরে অবস্থিত পাঞ্জাবের মন্টগোমারি জেলায় আমরা হরপ্পাকে দেখতে পাই, এবং মহেঞ্জোদারো পাকিস্তানের লারকানা জেলায় দেখতে পাই। হরপ্পা সর্বপ্রথম মানে তোমার আবিষ্কৃত কেন্দ্র, যেটা আবিষ্কার করেছিল 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। হরপ্পা তোমার হলো যেটা আমাদের কেন্দ্র, এবং মহেঞ্জোদারোটা কি, মহেঞ্জোদারোটা হলো মানে হরপ্পা কথার অর্থ কি, এটা হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য অথবা সমৃদ্ধ নগরী, অনেক বই দেওয়া থাকে। মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে বড় প্লেস, যেটা আজকে যেটা পাকিস্তানে অবস্থিত। তো সেটা মহেঞ্জোদারোর কথার অর্থ হলো মৃতের স্তূপ, যেটা তোমার 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমার এটাকে আবিষ্কার করেছে। লোথাল বিশ্বের সবচেয়ে বড় বন্দর, বিশ্বের প্রাচীন বন্দর, যেটা গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত। এখানে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়। রাখিগাই, ভারতবর্ষের মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলো পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে রাখিগাই কেন্দ্রটি বড় কেন্দ্র, এবং ভারতবর্ষের সবচেয়ে বেশি মানে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত কেন্দ্রগুলো গুজরাট রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালীবঙ্গানটা আমরা রাজস্থানে দেখতে পাই। চানদারো, বনওয়ালি, রংপুর, সুরকোটাটা একটা খুব বিখ্যাত প্লেস, যেখানে ঘোড়ার হাড় বা দাঁতের নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় যদিও বলা হয় ঘোড়ার নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু এখানে একটা কবর পাওয়া গেছে। রোপার, আলমগীরপুর, ধোলাবিরা, সুরতাজেন্দার এখানে আরব সাগরের কাছে পড়ছে। তো এই প্রত্যেকটা জায়গার আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। আজকের মতো আমরা ভিডিওটাকে এখানে স্টপ করছি। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যেহেতু ইতিহাস আমার একটা সাবজেক্ট, সেই ইতিহাসটাকে আমি খুব ভালোভাবে নিয়ে যেতে চাইছি। আজকে প্রথম ইতিহাসের ক্লাস শুরু হলো, আগামী দিন থেকে আমাদের ইতিহাস ক্লাস চলতে থাকবে। ধন্যবাদ।